বরেণ্য সাংবাদিক এনটিভির সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা আতাউস সামাদের দ্বাদশ মৃত্যুবার্ষিকী আজ। 2012 সালের এই দিনে 75 বছর বয়সে ইন্তেকাল করেন তিনি। মৃত্যুর আগ পর্যন্ত ছিলেন সত্যের পক্ষের কণ্ঠস্বর। গণমাধ্যম ও সংবাদকর্মীদের উন্নয়নে সদা সোচ্চার ছিলেন তিনি। আতাউস সামাদের বর্ণাঢ্য কর্মময় জীবনের কিছু কথা তুলে ধরছেন নূর হোসেন। 2012 সালের 26 সেপ্টেম্বর রাতে ইন্তিকাল করেন প্রবীণ সাংবাদিক আতাউস সামাদ। প্রথিতযশা এই সাংবাদিকের জন্ম 1937-এর নভেম্বরে। শিক্ষক বাবার বদলির চাকরির সুবাদে পরিবারের সঙ্গে ঘুরেছেন অবিভক্ত বাংলার নানা জেলায়। তার স্কুল জীবন শুরু হয়েছিল পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির ইন্দ্রজ মল মিডল ইংলিশ স্কুলে। 1959 সালে অনার্স পরীক্ষার পর সাব এডিটর পদে যোগ দেন দৈনিক সংবাদে। তার রিপোর্টিংয়ে যাত্রা শুরু দৈনিক আজাদে। সংবাদের পেছনে ছুটে চলা এই মানুষটি কাজ করেছেন পাকিস্তান অবজারভার, বিবিসি, বাসস, দি সান সহ অনেক গণমাধ্যমে। আর সম্পাদনা করেন নিজের প্রকাশিত সাপ্তাহিক এখন। সাংবাদিকদের অধিকার আদায়ে বরাবরই উচ্চকণ্ঠ ছিলেন আতাউস সামাদ। 2 মেয়াদে তৎকালীন পূর্ব পাকিস্তান সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন তিনি। ইউনিয়ন করার অপরাধে একাধিকবার চাকুরিচ্যুত হন। 1982 সালে যোগ দেন বিবিসিতে। এ সময় স্বৈর শাসক এরশাদের বিরুদ্ধে গণ আন্দোলনের সময় এদেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষায় থাকতেন বিবিসিতে আতাউস সামাদের রিপোর্ট শোনার জন্য। সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের দায়ে নির্ভীক এই সাংবাদিককে তখন গ্রেফতার করে কারাগারে নিক্ষেপ করে স্বৈরাচারী সরকার। বর্ণাঢ্য জীবনের অধিকারী আতাউস সামাদ খণ্ডকালীন শিক্ষকতা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগে। 1998 সালে বিশ্ববিদ্যালয় থেকে অবসর নেয়ার পর কলাম লিখেছেন বিভিন্ন সংবাদপত্র ও সাময়িকীতে। দৈনিক আমার দেশের উপদেষ্টা সম্পাদক পদেও কাজ করেন। 2007 সালে এনটিভিতে প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন উপমহাদেশের এই প্রখ্যাত সাংবাদিক। সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য 1992 সালে পেয়েছেন 21 পদক। তার লেখা একমাত্র বই এই কালের বয়ান সব কালের পাঠকের কাছে সমাদৃত হবার দাবি রাখে। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। সংস্কারের জন্য বাংলাদেশকে $3.5 বিলিয়ন দেওয়ার কথা জানিয়েছে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বঙ্গ বুধবার নিউ ইয়র্কের স্থানীয় সময় দুপুরে ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশকে এই অর্থ সহায়তা দেওয়ার কথা জানান। বৈঠকে ডক্টর ইউনূস তার নেওয়া সংস্কারমূলক কাজের জন্য বিশ্বব্যাংকের আরও সহায়তা চান। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের সাইড লাইনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে এক বৈঠকে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডলার সহায়তার এই ঘোষণা দেন। এদিকে বুধবার স্থানীয় সময় বিকেলে নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের সাইড লাইনে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সৌজন্য সাক্ষাৎ হয়। সেখানে চীনকে বাংলাদেশের জনগণের পুরনো বন্ধু বলে আখ্যা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক এবং দুই দেশের মধ্যে সম্পর্কের একটি নতুন অধ্যায় খোলার আশা প্রকাশ করেন তিনি। সাভারে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে গুলি করে তুহিন আহমেদ নামের এক কাঠমিস্ত্রিকে হত্যার ঘটনায় সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ 295 জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। সকালে সাভার মডেল থানায় এই মামলাটি দায়ের করেন নিহতের স্ত্রী রিয়া শেখ। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল মিয়া। আসামিদের বিরুদ্ধে পরস্পরের যোগসাজশে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে দাঙ্গা, হাঙ্গামা, মারপিট এবং গুলিবর্ষণ করে হত্যা ও হত্যার হুকুম দেবার অভিযোগ আনা হয়েছে। নিহত তুহিন আহমেদ ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার সোনারামপুর গ্রামের সগির আহমেদের ছেলে। গত 20 জুলাই ধসে পড়া রানা প্লাজার সামনে ছাত্র জনতার সংঘর্ষে বুকে গুলিবিদ্ধ হন কাঠমিস্ত্রি তুহিন আহমেদ। চিকিৎসাধীন অবস্থায় 23 জুলাই মারা যান তিনি। হাজিরা বোনাস বৃদ্ধি সহ শ্রমিকদের 18 দফা দাবি পূরণের যৌথ ঘোষণার পর স্বস্তি ফিরেছে শিল্পাঞ্চল আশুলিয়ায়। উৎপাদনে ফিরেছে সিংহভাগ কারখানা। তবে শ্রমিক ছাঁটাই বন্ধ, পর্যালোচনায় থাকা ন্যূনতম মজুরি 25,000 টাকা নির্ধারণ এবং 15% ইনক্রিমেন্টের দাবি তাৎক্ষণিক বাস্তবায়ন নিয়ে 2-1টি কারখানায় অসন্তোষ চলছে। বিষয়টিকে শিল্পাঞ্চলের জন্য স্বাভাবিক ঘটনা বলেই মনে করছে শিল্প পুলিশ। সকাল থেকে আশুলিয়ার টঙ্গাবাড়ির গ্রিন লাইফ গার্মেন্টসে 2600 শ্রমিক দাবি আদায়ে কর্মবিরতি শুরু করেন। একই দাবিতে জামগড়ার ফ্যাশন ফোরামের 4500 শ্রমিক কর্মবিরতিতে রয়েছেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আঞ্চলিক সহযোগিতার সম্ভাবনাকে বাস্তবে রূপ
দিতে দক্ষিণ এশিয়ার দেশগুলোর জোট সার্ককে পুনরুজ্জীবিত করতে চান। এ নিয়ে তিনি তার পদক্ষেপের অংশ হিসেবে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে জাতিসংঘের ৭৯তম অধিবেশনে কথা বলেছেন। নিউ ইয়র্ক থেকে আরও জানাচ্ছেন ফরিদ আলম। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস অধিবেশনের দ্বিতীয় দিনেও বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সাথে বৈঠক করেছেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এবং বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট সহ আরও অনেকের সাথে। তবে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন নিয়ে কথা বলেন। সংক্ষেপে এটি সার্ক নামে পরিচিত। এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এনটিভিকে বলেন, আপাতত সার্কের কার্যক্রম শুরু করাটাই তাদের মূল উদ্দেশ্য। সার্ক তো চাচ্ছেন যে সার্ক পুনরুজ্জীবিত হোক, কিন্তু আমরা জানি যে সার্কের যে চার্টার, সেই চার্টার অনুযায়ী সবাই একমত হতে হবে। তাহলে আমরা চেষ্টা করছি সবাইকে মত করা যায়। সার্কের যে নর্মাল প্রসেস ছিল সেটা চালু হোক, যেটা তো দীর্ঘদিন বন্ধ হয়েছে। আমরা আপাতত এটুকুই লক্ষ্য রাখি। অধিবেশনের দ্বিতীয় দিনে প্রধান উপদেষ্টার কর্মসূচি নিয়ে কথা বলতে গিয়ে আহত প্রেস ব্রিফিংয়ে প্রেস সচিব বলেন, চায়নার সাথে সম্পর্কের ৫০ বছর পূর্তির দিনটি অন্তর্বর্তী সরকার জাঁকজমকভাবে পালন করতে চায়। ইউরোপিয়ান ইউনিয়ন যেরকম তাদের এক ধরনের ইকোনমিক ইন্টিগ্রেশন করেছে, সিমিলারলি সার্ক চিন্তা করছেন যে তার ভিশনটাও এরকম, যে সার্কের যে আন্ডারে বা এই যে সাউথ এশিয়া প্রায় ২০০ কোটি লোকের যে বসবাস, তারাও যেন সার্ককে যদি কার্যকর করা যায় এবং একটা ইকোনমিক কোঅপারেশনের মডেল হিসেবে যদি এটা এমার্জ করে, তাহলে যেটা হবে যে পুরো সার্কের মধ্যে যারা বসবাস করে ২০০ কোটি লোক, প্রত্যেকে বেনিফিটেড হবে। এদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বুধবার সন্ধ্যায় স্বাগতিক দেশের প্রেসিডেন্ট দম্পতি জো বাইডেন ও জিল বাইডেনের দেয়া নৈশভোজে যোগ দেন। জাতিসংঘ সদর দপ্তর লাগোয়া মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্ট মিলনায়তনে অধিবেশনে আমন্ত্রিত দেশের প্রতিনিধিরা যোগ দেন। ফরিদ আলম, এনটিভি নিউজ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। আবহাওয়া অফিসের দেয়া পূর্বাভাস অনুযায়ী গতরাত থেকেই রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে হালকা ও ভারী বৃষ্টি হচ্ছে। সকাল থেকেই রাজধানীতে মাঝারি মাত্রার বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জনজীবন। রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে সৃষ্টি হয়েছে যানজটের। বিপাকে পড়েন অফিসগামী মানুষ। এছাড়া টানা বৃষ্টির কারণে কোনো সড়ক ও এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বিশেষ করে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। তবে গত সপ্তাহে টানা ভ্যাপসা গরমের সাথে অতি আর্দ্রতায় নাকাল নগরবাসীকে গরম থেকে স্বস্তি দিয়েছে এই বৃষ্টি। কমে এসেছে তাপমাত্রা। এদিকে সমুদ্র বন্দরসমূহে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। এছাড়া বৃষ্টিতে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোনো জায়গায় ভূমিধসের আশঙ্কা রয়েছে বলেও সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়ার খবর জানতে আমরা যাচ্ছি আগারগাঁয়ে। সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট আবির আহমেদ। আবির, বৃষ্টি বিষয়ে আবহাওয়া অধিদপ্তর আপনাকে সবশেষ কি তথ্য দিয়েছে আমাদেরকে জানাবেন, আর এই যে টানা বৃষ্টি হচ্ছে এতে জনজীবনে প্রভাব কেমন দেখছেন এই বিষয়ে আমাদেরকে জানাবেন। আপনি দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু বৃষ্টি থেমে আছে। সকাল থেকেই কিন্তু বৃষ্টি থেমে থেমে চলছিল। সকাল ৮টা থেকে মুষলধারায় বৃষ্টি শুরু হয়েছিল। সেই বৃষ্টি কিন্তু ৪ থেকে ৫ ঘন্টা ছিল। এখন বৃষ্টি কমে গেছে। আবহাওয়া অফিস যেটি বলছে যে আজ সারাদিন বৃষ্টি থেমে থেমে হবে বৃষ্টি, এবং এই প্রভাবে সাগরের লঘুচাপের প্রভাবে কিন্তু সারা দেশে এর একটি প্রভাব পড়বে। এদিকে বৃষ্টির কারণে কিন্তু এই প্রভাব রাজধানীবাসীর জনজীবনে পড়েছে। সকাল থেকে এই মুষলধারায় বৃষ্টি হওয়ার কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে, এবং বিভিন্ন জায়গায় দেখেছি স্কুল, কলেজ এবং অফিসগামী যে মানুষ তারা বিপাকে পড়েছেন। এই সুযোগে তারা যেটি বলছেন যে রিক্সা ভাড়া অতিরিক্ত নেওয়া হচ্ছে, যানবাহন সংকটে তারা ভুগছেন, যার কারণে দেখা যাচ্ছে তারা অফিস অথবা স্কুল বা কলেজে যাওয়ার জন্য তারা ভোগান্তিতে পড়ছেন। এদিকে আরেকটি বিষয় যে তীব্র বৃষ্টির কারণে বিভিন্ন জায়গায় রাজধানীর পানি জমেছে। এতে কিন্তু নগরবাসী বা স্থানীয় যারা লোকজন আছেন তারা বিপাকে পড়েছেন। তারা বাহিরে বের হতে পারছেন না, বাজারে যেতে পারছেন না, এবং সব কিছু মিলিয়ে এখন বৃষ্টি থেমে আছে।
আছে। এবং আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখে, আবহাওয়া অফিস যেটি বলছে যে সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর সতর্ক সংকেত এবং নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত এবং চট্টগ্রাম পাহাড়ি এলাকা যেগুলো আছে সেই পাহাড়ি এলাকাগুলোতে কিন্তু ভূমিধসের আশঙ্কার কথা বলা হয়েছে। এই ছিল আমার কাছে সবশেষ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতাল এবং জেলা পর্যায় থেকে সংগৃহীত শহীদদের নামের খসড়া তালিকা প্রকাশ করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। প্রাথমিকভাবে তালিকায় 708 জন শহীদের পরিচয় জমা হয়েছে। পরবর্তীতে এই সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানানো হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, চলতি বছরের জুলাই অগাস্টে সরকারি বেসরকারি হাসপাতাল এবং জেলা পর্যায় হতে সংগৃহীত তথ্যের ভিত্তিতে ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদদের নামের খসড়া তালিকা মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের ওয়েবসাইট এবং স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। তথ্য সংশোধন বা সংযোজন করার জন্য ওয়েবসাইটে প্রকাশিত তালিকাটি 23 সেপ্টেম্বর থেকে আগামী 6 অক্টোবর পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তালিকায় প্রকাশিত নাম, ঠিকানা ও অন্যান্য প্রাসঙ্গিক তথ্য যাচাই, সংশোধন, পূর্ণাঙ্গ করতে শহীদ পরিবারের সদস্য, ওয়ারিশ, প্রতিনিধিগণকে অনুরোধ করা হয়েছে। দেশের সাংবাদিকতায় অনন্য এক পথিকৃৎ সাংবাদিক আতাউস সামাদ ছিলেন সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় এক অকুতোভয় বীর। জাতীয় প্রেস ক্লাবে আতাউস সামাদের দ্বাদশ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মৃতি পরিষদ আয়োজিত স্মরণ সভায় এসব কথা বলেন বক্তারা। বলেন, সাংবাদিক আতাউস সামাদ শুধু সাংবাদিক ছিলেন না, সমাজ সংস্কার এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা সহ নির্ভীকতার সাথে স্বাধীন সাংবাদিকতা ও মত প্রকাশের স্বাধীনতার জন্য কাজ করে গেছেন এই বরেণ্য সাংবাদিক। অনুষ্ঠানে দেশের প্রথিতযশা সাংবাদিক ও বিশিষ্টজনেরা আলোচনায় অংশ নেন। নারী টি-20 বিশ্বকাপে যোগ দিতে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে দেশ ছেড়েছে বাংলাদেশ নারী দল। সকাল 10টার দিকে বিমানবন্দর থেকে আরব আমিরাতের উদ্দেশ্যে রওনা দেয় নিগার সুলতানা জ্যোতির দল। টি-20 বিশ্বকাপের এবারের আসর বসার কথা ছিল বাংলাদেশে, তবে শেষ মুহূর্তে সরে যায় ভেন্যু। সবশেষ 4 টি-20 বিশ্বকাপে অবশ্য ভালো পারফরমেন্স করতে পারেনি জ্যোতিরা। গত 4 আসরে একবারও জয়ের দেখা পায়নি বাংলাদেশ, তবে এবার সেই ধারা ভাঙতে চান বাংলাদেশ অধিনায়ক। 10 দলের বিশ্বকাপে বাংলাদেশ আছে বি গ্রুপে। 3 অক্টোবর শারজায় বাংলাদেশ স্কটল্যান্ড ম্যাচ দিয়ে পর্দা উঠবে টুর্নামেন্টের। 5 অক্টোবর ইংল্যান্ড, 10 অক্টোবর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ। এই 3টি ম্যাচই শারজায়। 12 অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, ম্যাচটি দুবাইয়ে। প্রতিটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায়। 28 সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে এবং 30 সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচও খেলবে বাংলাদেশ। 20 অক্টোবর দুবাইয়ে ফাইনাল, 17 এবং 18 অক্টোবর দুবাই ও শারজায় সেমিফাইনাল। বাংলাদেশ ভারত সিরিজ প্রসঙ্গ। কানপুরে ভারত বাংলাদেশ টেস্ট ম্যাচের লড়াইটা হবে বেশ উপভোগ্য। স্পিন সহায়ক উইকেট হওয়ায় দু দলই বাড়তি সুবিধা পাবে। বৃষ্টি হলেও দুশ্চিন্তা নেই, কারণ এখানকার ড্রেনেজ ব্যবস্থা একেবারেই অত্যাধুনিক। আর নিরাপত্তা নিয়ে নিশ্চিন্ত থাকা যাবে বলে জানিয়েছেন গ্রিন পার্কের ভেন্যু পরিচালক সঞ্জয় কাপুর। কানপুর থেকে মমিনুর রিপনের রিপোর্ট। কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়াম, যেখানে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ভারতের মধ্যকার দ্বিতীয় টেস্ট। 1952 সালে এখানে প্রথম টেস্ট খেলা হলেও লাল বলের ম্যাচ খেলা হয়েছে মাত্র 23টি। ওয়ানডে ম্যাচ 15 আর একটি মাত্র টি-20 ম্যাচ আয়োজন করা হয়েছে এখানে। তবে এই প্রথম বাংলাদেশের নাম জড়াবে গ্রিন পার্কের 22 গজের উইকেটে। তাই আয়োজনে কোনো কমতি রাখতে চায় না কর্তৃপক্ষ। I'd like to welcome Bangladesh team here and all the Bangladeshis who have come here. বাংলাদেশ দল ও সংশ্লিষ্ট সবাইকে স্বাগত জানাই। আমরা সবাইকে আতিথেয়তা দিতে প্রস্তুত আছি। আশা করি আয়োজক হিসেবে আমরা সফল হব। To keep them in good shape and their hospitality is. শুক্রবার থেকে শুরু হতে যাওয়া এই টেস্ট শুরুর 2 দিনেই রয়েছে বৃষ্টির শঙ্কা। তবে এখানকার ড্রেনেজ ব্যবস্থার উপর পূর্ণ ভরসা রাখা যেতে পারে। ম্যাচ নিয়ে বাইরে কিছুটা অস্থিরতা তৈরি হয়েছে, তবে নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই বলে জানান ভেন্যু পরিচালক। তাছাড়া স্পিন সহায়ক উইকেট হওয়ায় ভারত বাংলাদেশ লড়াইটা জমে উঠবে বলে আশাবাদী তিনি। Everything is fine. We have 2 super stoppers here. We have covers for the whole ground. সবকিছুই এখানে ঠিক আছে। গ্রিন পার্ক একটি সুন্দর ম্যাচ আয়োজনে প্রস্তুত। আশা করি সমর্থকরা মাঠে এসে খেলা উপভোগ করবে। Please come and watch this match.
ভারত তাদের 500তম টেস্ট ম্যাচ খেলেছে এই মাঠেই, আর লাল বলে তাদের 100তম জয়টাও এসেছে এখানেই। 3 বছর পর এই মাঠে গড়াচ্ছে টেস্ট ক্রিকেট, যেখানে ভারতের প্রতিপক্ষ বাংলাদেশ। তাই তো শান্তর দল চাইবে এখানে চিরস্মরণীয় একটি পারফরমেন্স করে রাখতে। মমিনুর রিপন, এনটিভি নিউজ, গ্রিন পার্ক স্টেডিয়াম, কানপুর, ভারত। বাংলাদেশে সোলার প্যানেলে বিনিয়োগ এবং বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ় করার মাধ্যমে কৌশলগত সম্পর্ককে এগিয়ে নিতে চায় চীন। বুধবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দফতরের সাধারণ পরিষদের সাইডলাইনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই কথা জানান। এদিকে সংস্কারের জন্য বাংলাদেশকে $350 কোটি দেওয়ার কথা জানিয়েছে বিশ্বব্যাংক। নিউ ইয়র্ক থেকে আরও জানাচ্ছেন ফরিদ আলম। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস অধিবেশনের দ্বিতীয় দিনেও বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সাথে বৈঠক করেছেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এবং বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট সহ আরও অনেকের সাথে। তবে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন নিয়ে কথা বলেন। সংক্ষেপে এটি সার্ক নামে পরিচিত। এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এনটিভিকে বলেন, আপাতত সার্কের কার্যক্রম শুরু করাটাই তাদের মূল উদ্দেশ্য। সার্ক তো চাচ্ছেন যে সার্ক পুনরুজ্জীবিত হোক, কিন্তু আমরা জানি যে সার্কের যে চার্টার, সেই চার্টার অনুযায়ী সবাই একমত হতে হবে। তাই আমরা চেষ্টা করছি সবাইকে একমত করা যায়। সার্কের যে নর্মাল প্রসেস ছিল সেটা চালু হোক, যেটা তো দীর্ঘদিন বন্ধ হয়েছে। আমরা আপাতত এটুকুই লক্ষ্য। অধিবেশনের দ্বিতীয় দিনে প্রধান উপদেষ্টার কর্মসূচি নিয়ে কথা বলতে গিয়ে আহত প্রেস ব্রিফিংয়ে প্রেস সচিব বলেন, চায়নার সাথে সম্পর্কের 50 বছর পূর্তির দিনটি অন্তর্বর্তী সরকার জাঁকজমকভাবে পালন করতে চায়। ইউরোপিয়ান ইউনিয়ন যেরকম তাদের এক ধরনের ইকোনমিক ইন্টিগ্রেশন করেছে, সিমিলারলি সার্ক চিন্তা করছেন যে তার ভিশনটাও এরকম যে সার্কের যে আন্ডারে বা এই যে সাউথ এশিয়ার প্রায় 200 কোটি লোকের যে বসবাস, তারাও যেন সার্ককে যদি কার্যকর করা যায় এবং একটা ইকোনমিক কোঅপারেশনের মডেল হিসেবে যদি এটা এমার্জ করে, তাহলে যেটা হবে যে পুরো সার্কের মধ্যে যারা বসবাস করে 200 কোটি লোক, প্রত্যেকে বেনিফিটেড হবে। এদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বুধবার সন্ধ্যায় স্বাগতিক দেশের প্রেসিডেন্ট দম্পতি জো বাইডেন ও জিল বাইডেনের দেয়া নৈশভোজে যোগ দেন। জাতিসংঘ সদর দপ্তর লাগোয়া মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্ট মিলনায়তনে অধিবেশনে আমন্ত্রিত দেশের প্রতিনিধিরা যোগ দেন। ফরিদ আলম, এনটিভি নিউজ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী গণ অভ্যুত্থানে 708 জন নিহত ও 25,000-এর বেশি আহত হয়েছেন। এই তালিকা নিয়ে কাজ চলছে এবং এই সংখ্যা আরও বাড়বে বলে মনে করছে স্বাস্থ্য অধিদপ্তর। সকালে সচিবালয়ে এই তথ্য দেন অধিদপ্তরের উপপরিচালক ডাক্তার আবু হোসেন মোহাম্মদ মইনুল আহসান। এদিকে স্বাস্থ্য সেবা বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, গণ অভ্যুত্থানে আহতদের সহায়তায় চীনের একটি মেডিকেল টিম 22 সেপ্টেম্বর ঢাকায় আসেন। দেশটি তাদের অ্যাসেসমেন্ট টিম পাঠিয়েছে, তারা সরাসরি চিকিৎসা দেননি। এই টিমের প্রতিবেদন সেই দেশে বিশেষজ্ঞ চিকিৎসকরা দেখে ক্রিটিক্যাল রোগীদের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেবে। 23 সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত চীনের টিমটি 5টি হাসপাতালে 107 জন রোগী দেখেছেন, যার মধ্যে 105 জন গুরুতর রোগীর রিপোর্ট দেখেছেন। তারা চীনে ফিরে 105 জন গুরুতর রোগীর রিপোর্ট বিশেষজ্ঞ চিকিৎসকদের দিয়ে আরও পর্যালোচনা করবেন বলে জানানো হয়েছে। তাদের রিপোর্ট পাবার পর যদি প্রয়োজন হয়, গুরুতর আহতদের দেশের বাইরে পাঠানো হবে বলে জানিয়েছে স্বাস্থ্য সেবা বিভাগ। তারা আমাদের ডক্টরদেরকে তাদের তরফ থেকে যে সমস্ত পরামর্শ দেওয়ার প্রয়োজন ছিল সেগুলো দিয়েছেন। এই 105 জন পেশেন্টের মধ্যে আপনার কয়েকজন পেশেন্ট খুব ক্রিটিক্যালি ইনজুর্ড। এই ক্রিটিক্যালি ইনজুর্ড পেশেন্টের বিষয়ে কিছু সাজেশন তারা দিয়েছেন। আর যেহেতু আমরা বলেছি যে এটা একটা অ্যাসেসমেন্ট টিম, ওনারা চায়নাতে ফিরে গিয়ে ওনাদের আরও সিনিয়র এবং অভিজ্ঞ কলিগদের সাথে কথা বলে তারা নিজেদের একটা পূর্ণাঙ্গ অ্যাসেসমেন্ট আমাদেরকে পরে পাঠাবেন। তার ভিত্তিতে আমাদের যদি কোনো আরও ভালো ট্রিটমেন্ট করার প্রয়োজন হয় সেটা আমরা নিশ্চয়ই করব। দুর্গাপূজা ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন আইজিপি মইনুল ইসলাম। রাজধানীর পল্টনে ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টারে আয়োজিত এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।
আইজি বলেন, দীর্ঘদিন ধরে এদেশে শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে দুর্গোৎসব অনুষ্ঠিত হয়ে আসছে। পূজা আয়োজনে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ পুলিশ সর্বোচ্চ কঠোর অবস্থায় থাকবে বলে জানান পুলিশ মহাপরিদর্শক। সাময়িক সংকটের পরে থানার কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে বলেও দাবি করেন তিনি। বলেন, দেশে প্রায় 500 থানা এবং পুলিশের টহল গাড়ি পোড়ানো হয়েছিল। এর মধ্যে গাড়িগুলো প্রতিস্থাপন করা হয়েছে বলে জানান পুলিশ প্রধান। এই উৎসবটা অত্যন্ত শান্তিপূর্ণ হবে এবং এখানে হিন্দু সনাতন ধর্মাবলম্বী যারা তারা এটাকে একবারে পুরোপুরি নিরাপত্তার সঙ্গে তাদের ধর্মীয় সাড়ম্বরে সেটি পালন করবে এবং বাংলাদেশ পুলিশ সেখানে পূর্ণ নিরাপত্তা দিবে। কোনো ধরনের কোনো আশঙ্কা আছে কিনা জঙ্গি হামলা বা হুমকি? না, এই ধরনের কোনো আশঙ্কা এখনো নাই, তবে আমরা নিরাপত্তার জন্য কোনো ছাড় দিতে চাই না। আজ সারাদিনই দেশে 4 বিভাগ ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশালে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঢাকাসহ দেশে বিভিন্ন স্থানে বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। রাজধানীর বিভিন্ন এলাকায় জমেছে বৃষ্টি পানি। গভীর নিম্নচাপের কারণে এই বৃষ্টি ব্যাখ্যা দিয়েছে আবহাওয়া দপ্তর। নদী বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আবির আহমেদের রিপোর্ট। রাত থেকেই ঝুম বৃষ্টি, বেশিরভাগ এলাকায় থেমে থেমে হয়েছে বৃষ্টি। বৃষ্টিতে তাপমাত্রা কমে স্বস্তি এলেও ব্যাহত হয় স্বাভাবিক জনজীবন। রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে সৃষ্টি হয়েছে যানজটের। এতে বিপাকে পড়েন স্কুল, কলেজ ও অফিসগামী মানুষ। বৃষ্টির জন্য যে আমার টাইমটা ছিল 10টা, সঠিক সময় বের হয়েছি, কিন্তু এক জায়গায় 2-3 ঘন্টা আবদ্ধ হয়ে বসে রয়েছি। এখানে বৃষ্টিতে সকালবেলা কোচিংয়ে গেছে, তখনও ছিল বৃষ্টি। এখানে ঘুরা যাইতে রাস্তার মধ্যে তখন গাড়ি জ্যাম লেগেছিল, দেরি হয়ে গেছে। এছাড়া টানা বৃষ্টির কারণে কোনো কোনো সড়ক ও এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। বৃষ্টির কারণে চালতারি না, এরপরে জমা দেওয়া লাগে, জমা বাড়াইতারি না। বৃষ্টির মধ্যে লোক থাকে না, যার আমার যে দরকারি তারাই বার হয়। শুক্রবার বৃষ্টি কমার সম্ভাবনা, সেই সাথে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। তবে ভ্যাপসা গরমের সম্ভাবনা না থাকার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। বাংলাদেশের উপরে মৌসুমী বায়ু সক্রিয় হয়েছে বিধায় এই বৃষ্টিপাত হচ্ছে। তবে বৃষ্টিপাত 25 এবং 26 সেপ্টেম্বর পর্যন্ত মোটামুটি সারা দেশের উপরে বিদ্যমান আছে এবং আগামীকাল থেকে অর্থাৎ 27 সেপ্টেম্বর থেকে এই বৃষ্টির পাতের যে ধারা, সে ধারা অনেকটা উন্নতির দিকে যাবে, অর্থাৎ অনেকটা ভালোর দিকে চলে যাবে। তবে হয়তো কিছু কিছু অঞ্চলে এই বৃষ্টি বিচ্ছিন্নভাবে কোথাও কোথাও হবে, তবে এই ধারায় আর বৃষ্টিপাত আপাতত কয়েকদিন হবে না। এদিকে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী ও রংপুর বিভাগের কোথাও কোথাও বৃহস্পতিবার সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 48 ঘন্টা ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ভারী বর্ষণজনিত কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে বলে জানায় আবহাওয়া অফিস। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। নড়াইলে মধুমতি নদীর ভাঙনে বিলীন হচ্ছে লোহাগড়া উপজেলার বিস্তীর্ণ এলাকা। অনেকে ঘরবাড়ি অন্যত্র সরিয়ে নিচ্ছেন। ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডে কোনো সহায়তা পাননি বলে ভুক্তভোগীদের অভিযোগ। নড়াইল প্রতিনিধি মনির চৌধুরীর পাঠানো রিপোর্ট। শান্ত মধুমতি হঠাৎই যেন আগ্রাসী রূপ নিয়েছে। নদী ভাঙনে লোহাগড়া উপজেলার কোটাকল ইউনিয়নের বসতবাড়ি, ফসলি জমি সহ বিভিন্ন স্থাপনা নদীগর্ভে চলে গেছে। নদী খুব কাছাকাছি চলে আসায় অনেকে ঘরবাড়ি অন্যত্র সরিয়ে নিচ্ছেন। যাওয়ার কোনো জায়গা না থাকায় অনেকে আবার খোলা আকাশের নিচে ঠাঁই নিয়েছেন। আমার 10-12 বিঘে জমি ছিল, সব নদীতে ভাঙে গেছে। আমরা দীর্ঘ যাবত এই নদী ভাঙ্গন এলাকায় আমরা বসবাস করছি। আমার পুরন বাড়ি সব নদীতে ভেঙে চলে গেছে। ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। যে সমস্ত জায়গায় জনগুরুত্বপূর্ণ স্থাপনাসমূহ রয়েছে তা মধুমতি নদীর ভাঙন থেকে রক্ষার জন্য অতি দ্রুত কাজ বাস্তবায়ন শুরু হবে বলে আশা করা যাচ্ছে। শুধু আশ্বাস নয়, ভাঙন রোধে ব্যবস্থা নেওয়া না হলে তলিয়ে যেতে পারে আরও বিস্তীর্ণ জনপদ, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। এনটিভি নিউজ ডেস্ক। কক্সবাজারের চকরিয়া উপজেলার চরণদ্বীপ এলাকার চিংড়ি ঘের দখলের 2টি মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ।
দুপুরে সালাউদ্দিন আহমেদ সহ এই মামলার অন্য আসামিরা কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাবেদ আক্তারের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। পরে আদালত সকল আসামিকে মামলা থেকে অব্যাহতি এবং মামলা দুটি স্থগিতের আদেশ দেন। মামলা থেকে অব্যাহতির আদেশ পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন বিএনপির এই নেতা। পরে সংক্ষিপ্ত ব্রিফিংয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, বিচার বিভাগ স্বাধীন হয়েছে, তাই দুটি মিথ্যা মামলা থেকে তাদের খালাস দেওয়া হয়েছে। এর মাধ্যমে প্রমাণ হয় আদালতের ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে। আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে 12 মেট্রিক টন ইলিশের প্রথম চালান বেনাপোল বন্দর দিয়ে ভারতে পৌঁছেছে। 3 আমদানিকারক প্রতিষ্ঠানের 3টি ট্রাক কর্তৃপক্ষের অনুমতি পাওয়ার পর বেনাপোল বন্দর থেকে ভারতের পেট্রোপল বন্দরে গিয়ে পৌঁছায়। ভারতের অনুরোধে বাংলাদেশ সরকার 49টি রপ্তানিকারক প্রতিষ্ঠানকে 2420 মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দেয়। বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আগামী 12 অক্টোবরের মধ্যে ইলিশ রপ্তানি শেষ করতে হবে বলে জানিয়েছেন বেনাপোল মৎস্য কর্মকর্তা, যার প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য $10 বা বাংলাদেশি টাকায় 1180 টাকা। শিক্ষা কমিশনে ইসলামী শিক্ষাবিদ আলেম ওলামাদের প্রতিনিধি অন্তর্ভুক্ত করতে সরকারের কাছে দাবি জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব আল্লামা মামুনুল হক। জামালপুরের সিংহজানি উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ খেলাফত মজলিস জামালপুর জেলা শাখা আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। শাপলা চত্বরে হেফাজতে ইসলামের আন্দোলন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার বিচারের দাবি এবং নৈরাজ্যের প্রতিবাদে এই গণসমাবেশের আয়োজন করা হয়। শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা উচিত বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও জানান, স্বৈরাচারের ধ্বংস করা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রয়োজনীয় সংস্কার শেষে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। আরও জানাচ্ছেন শেখ খলিল সোহেল। নিউ ইয়র্কে মার্কিন প্রভাবশালী সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের মুখোমুখি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সাক্ষাৎকারে স্বৈরাচার মুক্ত নতুন বাংলাদেশের রাষ্ট্রীয় সংস্কার, নির্বাচন, শেখ হাসিনার বিরুদ্ধে মামলা নিয়ে প্রশ্নের জবাব দেন তিনি। 5 আগস্ট পরবর্তী বাংলাদেশ প্রসঙ্গে প্রফেসর ইউনূস বলেন, সংস্কারের মাধ্যমে রাষ্ট্র পুনর্গঠনই তার সরকারের প্রধান লক্ষ্য। স্বৈরাচার সরকার সবকিছু ধ্বংস করে গেছে। ছাত্র জনতার বিপ্লবের পর আমরা বিপর্যস্ত অর্থনীতি, ধ্বংসপ্রাপ্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পেয়েছি। এমন পরিস্থিতিতে আমাদের দায়িত্ব নিতে হয়েছে। আগের ধ্বংসপ্রাপ্ত বাংলাদেশকে নতুনভাবে গড়তে হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান বলেন, নির্বাচন অনুষ্ঠানের আপাতত কোনো সময়সীমা তার কাছে নেই। সংস্কার কমিশনের সুপারিশের পর নির্বাচন হবে। আমরা এখন সংস্কার কার্যক্রম শুরু করেছি। সংস্কারের কাজ সম্পন্ন হলে নির্বাচন অনুষ্ঠিত হবে। নতুন বাংলাদেশে নতুন সরকার আসবে। স্বৈরাচার সরকারের কর্মকর্তা এবং নেতাদের বিচার এবং গণপিটুনি সংক্রান্ত প্রশ্নের জবাবও দেন ডক্টর ইউনূস। বর্তমান বাংলাদেশে কেউই রাজনৈতিক প্রতিশোধের শিকার হচ্ছে না। যারা ছাত্র জনতাকে হত্যা করেছে তারা দেশ ছেড়ে পালিয়েছে। যারা দেশে আছে তাদেরকে অপরাধের জন্য বিচারের মুখোমুখি করা হচ্ছে, দলীয় বিবেচনায় নয়। শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনা প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, তাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা উচিত। তিনি যদি অপরাধ করে থাকেন তাহলে তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা প্রয়োজন। দেশে ন্যায় বিচারের যাত্রা শুরু হয়েছে, তাকেও সেটা মোকাবেলা করা উচিত। তাছাড়া ভবিষ্যতে নির্বাচনে দাঁড়ানোর কোনো পরিকল্পনা নেই বলেও জানান 84 বছর বয়সী নোবেলজয়ী ইউনূস। I'm not in the running business at all. শেখ খলিল সোহেল, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। গুমের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন মায়ের ডাক গুম তদন্ত কমিশনে আরও 20 জনের তালিকা দিয়েছে। দুপুরে রাজধানী গুলশানে গুম তদন্ত কমিশন কার্যালয়ে সংগঠনটির একটি প্রতিনিধি দল তালিকা জমা দিতে আসে। মায়ের ডাকের সমন্বয়ক সঞ্জিতা ইসলাম তুলি বলেন, গুমের শিকার অনেক ব্যক্তির স্বজনেরা কিভাবে তথ্য সরবরাহ করতে হবে সে বিষয়ে না জানার কারণে তথ্য দিতে পারছেন না। এসব বিষয়ে সহায়তা করছে মায়ের ডাক। তাদের সংগঠন এখন পর্যন্ত মোট 54 জন গুম হওয়া ব্যক্তির তথ্য
কমিশনে জমা দিয়েছে বলে জানান তিনি। তালিকার বাইরেও অনেক গুম হওয়া মানুষ রয়েছেন উল্লেখ করে প্রকৃত গুমের সংখ্যা সংগ্রহ করে শীঘ্রই এসব ব্যক্তিদের সন্ধানের দাবি জানান তাদের স্বজনেরা। আগামী 10 অক্টোবর পর্যন্ত গুমের তথ্য দেয়া যাবে কমিশনে। আমরা জানি যে ফেরত আসেনি এরকম মানুষের সংখ্যা 155-রও বেশি, বাট তারপরেও অনেক মানুষ কিন্তু 5ই আগস্টের পরে আসছেন আমাদের মধ্যে, এবং আমরা চাই তারা যেন প্রপারলি সাবমিশনটা করতে পারে এবং ইনভেস্টিগেশনটা প্রপার হয়, তাহলে আমরা তথ্যগুলো পাই যে আমাদের স্বজনরা কোথায় আছে। সব জায়গায় আমরা সমাবেশ করছি, করার পরেও আমাদের কোনো এখন পর্যন্ত আমরা হদিশ পাই নাই। আমার স্বামী যেখানে আছে সেখান থেকে যেন তার খোঁজটা আমাদেরকে দেওয়া হয়। ইস্পাহানি মির্জাপুর টি ভারত বাংলাদেশ টেস্ট প্রসঙ্গ। ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত জানালেন সাকিব আল হাসান। আগামী মাসে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন বাংলাদেশের কিংবদন্তি এই অলরাউন্ডার। কানপুর টেস্টের আগে সংবাদ সম্মেলনে সাকিব আরও বলেন, দেশের জার্সিতে টি20তে আর মাঠে ফিরবেন না তিনি। ওয়ানডে ক্যারিয়ার শেষ করবেন চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে। কানপুর থেকে মমিনুর রিপনের রিপোর্ট। দীর্ঘ ক্যারিয়ারে চাপকে সঙ্গে নিয়ে চলেছেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে গত 2 মাসের পরিস্থিতি একেবারে ভিন্ন। ছাত্র জনতা গণঅভ্যুত্থানের সময় তার নীরবতায় ভক্তদের সমালোচনার ঝড় বয়েছে। 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর হত্যা মামলার বোঝা নিয়ে এখন পর্যন্ত দেশে ফেরা হয়নি সাকিবের। সবশেষ শেয়ার কারসাজির জন্য 50 লাখ টাকা জরিমানা। সবকিছু মিলিয়ে চাপটা যেন পাহাড় সমান। সাকিব মনে করেছেন এটাই সেরা সময় নিজেকে ক্রিকেট থেকে সরিয়ে নেওয়ার। যদি সুযোগ থাকে, আমি যদি দেশে যেয়ে খেলতে পারি, মিরপুর টেস্ট হবে আমার জন্য লাস্ট, স্পেশালি টেস্ট ক্রিকেটে, এবং সেই কথাটা বোর্ডের সবার সাথে বলা হয়েছে এবং তারা এই বিষয়টা জানে এবং তারা চেষ্টা করছে যে কিভাবে এটাকে সুন্দরভাবে অ্যারেঞ্জ করা যায় এবং যাতে করে আমি যে খেলতেও পারি এবং নিরাপদ ফিল করি। অ্যাট দি সেম টাইম যখন দেশের বাইরে আসার দরকার হবে এবং দেশের বাইরে বের হতেও যেন আমার কোনো সমস্যা না হয়। তবে কষ্ট কিংবা মান অভিমান নয়, ভেবেচিন্তে সংশ্লিষ্ট সবার সাথে আলোচনা করে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন সাকিব। মাঠের বাইরে সাকিব যতই বিতর্কিত থাকুক না কেন, 22 গজের উইকেটে তিনি সবসময়ই বাংলাদেশের ক্রিকেটের রাজপুত্র। টি20তে বাংলাদেশের জার্সিতে আর দেখা যাবে না সাকিব আল হাসানকে। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে তুলে রাখবেন তার সাদা পোশাকটাও, আর চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানবেন বাংলাদেশের কিংবদন্তি এই অলরাউন্ডার। তাই কানপুরেই হতে যাচ্ছে বিদেশের মাটিতে সাকিবের শেষ টেস্ট। মমিনুর রিপন, এনটিভি নিউজ, গ্রিন পার্ক ক্রিকেট স্টেডিয়াম, কানপুর, ভারত।